বাসর রাতে 3 কেজি পুঁটি মাছ কাটার জন্য ধরিয়ে দিল মহুয়া আর বড়জা। মহুয়া মাছগুলোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার দৃষ্টি লক্ষ্য করে বড়জা কড়া গলায় বললেন, শুধু তাকিয়ে থাকলে হবে, জলদি মাছগুলো কেটে নাও। এত মাছ? অস্পষ্ট সুরে কথাটি বলে মহুয়া। তার যা কথাটি শুনতে না পেলেও বিদ্রুপ করে বলে, তোমার তো মেলা গুণ। তোমার মামা তো তোমার গুণের বর্ণনা করতে করতে শেষ। দেখি কেমন গুণ তোমার, নাও শুরু করো। মহুয়া কথা না বাড়িয়ে শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে বটি হাতে তুলে নেয়। অতঃপর মাছ কাটতে শুরু করে। এটা দেখে তার যা বলে, এই তো বেশ হচ্ছে, সবটা কেটে ধুয়ে বেছে রাখো, আমি ঘুমাতে গেলাম। এটা বলে মহুয়ার বড়জা চলে যায়। মহুয়া মনমরা হয়ে মাছ কাটতে থাকে। নিজের ভাগ্যের ওপর খুবই রাগ হচ্ছিল। এমন জীবন না দিলেও তো হতো। মহুয়ার বড়জা অর্থাৎ রানী কলতলা থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে তার ননদ ফিরোজা বলে, বড় ভাবি, তুমি একা এলে যে? নতুন ভাবিকে বাইরে একা রেখে আসলে কেন? সে কাজ করছে। কাজ? ফিরোজা অবাক হয়ে যায়। রানী খুবই স্বাভাবিক গলায় বলে, হ্যাঁ, মাছ কাটতে বসিয়ে দিয়েছি। এমনিতেও আজ বাসর তো হবে না, তাই এটা করেই রাত পার করো। কি? এর জন্যই মতির কাছ থেকে 3 কেজি পুঁটি মাছ নিয়েছো? ফিরোজার বিস্ময় কাটে না। সে প্রশ্নের জবাব না নিয়ে বাহিরে চলে আসে। কলতলায় বসে মহুয়া মাছ কাটছিল। ফিরোজা এসে নরম গলায় বলে, ভাবি, হাত ধুয়ে ঘরে আসো, তোমাকে এসব করতে হবে না। ফিরোজার পিছনে রানীও সেখানে এসে উপস্থিত হয়। মহুয়া ননদের কথা শুনে তার দিকে তাকায়। তৎক্ষণাৎ বড়জাকে দেখে তার চোখে চোখ রাখে। অর্থাৎ তার এখন কি করা উচিত। রানী খুবই কড়া গলায় বলে, ফিরোজা, তোমার যদি এত মায়া লাগে তবে তুমি তোমার ছোট ভাবিকে গিয়ে সাহায্য করতে পারো, কিন্তু হ্যাঁ, মাছ সব সুন্দরভাবে কেটে বেছে না দেওয়া অবধি তোমার ছোট ভাবি উঠতে পারবে না। ভাবি, তুমি তো এমন না, তাহলে নতুন ভাবির সঙ্গে এমন করছো কেন? তাছাড়া এত মাছ একা হাতে কাটা সম্ভব? সম্ভব, খুবই সম্ভব। মেয়ে তো খুব গুণী, গুণের তো কম বানাই বা বয়ান দিল না, তাই না? এবার গুণটা প্রকাশ করো। রানী ব্যঙ্গ করে কথাটি বলে। ফিরোজা রানীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু না, রানী শোনে না। এই সব মাছ মহুয়াকে একাই কাটতে হবে, তাতে যত রাত হয় হোক। ফিরোজা খুবই শান্ত গলায় বলে, মেয়েটার কি দোষ বলো? পরিবার ভুল করেছে, সেখানে শুধু শুধু মেয়েটাকে? শুধু শুধু তৌসিফ আমাকে কতটা ভরসা করতো জানো? ও আমার জন্য আপন ছোট ভাইয়ের মতো ছিল। আমি আমার সেই ছোট ভাইয়ের জন্য পাত্রী ঠিক করলাম। পাত্রী তার পছন্দ হলো, সব হলো, কিন্তু বিয়ের আসরে গিয়ে দেখি পাত্রী বদলে গেছে। সুন্দর পাত্রী মুহূর্তে কালো হয়ে গেল, তার পরিচয় বদলে গেল। যখন এটা নিয়ে কথা উঠলো, তখন তার বাড়ির লোক কি বলছে মেয়ে খুব গুণী, আপনাদের সংসারে লক্ষ্মী হবে। এখন হোক লক্ষ্মী। এতটুকু বলে রানী থামে। ফিরোজা চুপ হয়ে যায়। অতঃপর রানী আবার বলে, তৌসিফটা রাগে দুঃখে এই রাতে ঘর ছাড়লো। কোথায় গিয়েছে কে জানে। স্বামীকে তো রাখতে পারে নাই। এবার বাসর রাতটা নয় মাছ কেটেই কাটাক, অনেক গুণ না, গুণটা দেখাক। তোমার যদি এত দরদ লাগে তবে তুমিও তার সঙ্গে মাছ কাটতে বসো। এটা বলে বিরক্তি নিয়ে রানী চলে যায়। ফিরোজা তার যাবার পানে তাকিয়ে থাকে। অতঃপর সে মহুয়াকে সাহায্য করতে এগিয়ে যায়। মহুয়া এটা দেখে বলে, অনেক রাত হলো আপা, আপনি ঘরে গিয়ে ঘুমান, আমি সবটা সামলে নেব। ফিরোজা মুচকি হাসি দিয়ে মহুয়ার দিকে তাকায়। মেয়েটার কণ্ঠটা বেশ মিষ্টি, খুব নমনীয় গলায় কথা বলল। বেশ লাগলো ফিরোজার। সে সেই কথায় গুরুত্ব না দিয়ে নিজেও মাছ কাটতে বসে। অতঃপর শান্ত গলায় বলে, বড় ভাবি ততটা খারাপ নয় যতটা তুমি ভাবছো। আসলে তোমরা এভাবে প্রতারণা করলে তো। ভাইও রাগের মাথায় ভাবিকে দুটো কথা শোনালো, সেটা নিতে পারিনি। ভাবি মাত্র বললো, শুনলে না? ভাই তার কাছে আপন ভাইয়ের মতো। আমাদের বড় ভাবি আমাদের খুব ভালোবাসে, সেজন্য তোমাকে মন থেকে মেনে নিতে পারছে না। তবে চিন্তা করো না, কয়েকটা দিন যাক, সব ঠিক হয়ে যাবে। মহুয়া কিছু বলল না, চুপ করে শুধু শুনলো, সেই সাথে হাত চালু রেখেছে। কাজ করে যাচ্ছে। ফিরোজা ঘন্টাখানেকের মতো কাজে সাহায্য করলো। অতঃপর আর না পেরে বলে, এত মাছ এই রাতে কাটা সম্ভব নয়, বাকিটা ওভাবে ফ্রিজে রেখে দাও। ভাবি, আর করতে হবে না, যতটা করা হয়েছে ততটাই হবে। আপনি যান আপা, আমি সামলে নিব। মহুয়া বেশ শান্ত গলায় বলল। সে বেশ ভয় পাচ্ছে। কাজ বাকি রাখলে যদি রানী তাকে কাল ঘরছাড়া করে, এই বাড়িতে আর না রাখতে চায়। সে কোনো অবস্থায় এমনটা চায় না, তাই কোনো ভুল করতে চায় না। ফিরোজা অনেক জোরাজুরি করলেও পারল না।
শেষে বাধ্য হয়ে নিজেই চলে গেল। তার খুব ঘুম পাচ্ছে, এইসব কাজ করতে ভালোও লাগছে না, তাই মহুয়াকে রাজি করাতে না পেরে একাই চলে যায়। সে অবশ্য আবারও রানীর কাছে গিয়েছিল। রানী বললেই মহুয়া উঠে আসবে, এটা সে বেশ বুঝেছে, তাই রানীর কাছে অনুরোধ করতে আবার গেল, কিন্তু কাজ হলো না। রানীর মধ্যে অন্যরকম এক জেদ কাজ চড়ছিল। মহুয়াকে এই শিক্ষাটা দিতে পেরে বেশ লাগছে তার। মনের জ্বালা একটু হলেও কমেছে। ফিরোজা শেষবারের জন্য বলে, নতুন মানুষ এই রাতে কলতলায় একা থাকবে? যদি ভয় পায়? ভাবি, এত রাগ করছো কেন? একটু সদয় হও। মেয়েটার মামার বাড়ি মানুষ, নিজের বাবা মা নেই। আমার তো মনে হয় ওই মেয়ে নিজেও ভিকটিম, হয়তো বাধ্য হয়েই এমন কাজ করেছে। তার পরিবারের শাস্তি তাকে এভাবে দিবে? ফিরোজার এসব কথায় কাজ হলো না, বরং রানী তাকে ধমক দিয়ে ঘুমাতে পাঠালো। ফিরোজা বাধ্য হয়ে ঘরে চলে গেল। রানীও তার ঘরের দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল। রানীর স্বামী আফজাল বলে, এতটা কঠোর হতে তো তোমাকে কখনো দেখিনি। নতুন মেয়েটার উপর একটু বেশি কঠোর হচ্ছ না? তোমার এটা বেশি মনে হচ্ছে। রানী শান্তভাবে জানতে চায়। আফজাল মাথা নাড়ায়। রানীর মুখটা মুহূর্তে অন্ধকার হয়ে যায়। এটা দেখে আফজাল তাকে জড়িয়ে ধরে বলে, তোমার কোনো দোষ নেই, ক্ষতটা তো বড়, তাই কঠোরতাও একটু বেশি। ছাড়ো আমায়, যাই দেখি মেয়েটা কলতলায় ভয়ে মরে টরে রয়েছে কিনা। এটা বলে রানী উঠে দাঁড়ায়। আফজাল ম্লান হাসে। সরাসরি বলছে না যে এবার তারও মেয়েটার জন্য চিন্তা হচ্ছে। এছাড়া এত রাতে এত বড় কাণ্ড ঘটানোও তার ভুল ছিল, এটা এখন ঠিকই উপলব্ধি করতে পেরেছে, কিন্তু সরাসরি স্বীকার করলো না। এটা ভেবেই আফজাল হাসে। রাত তখন 12:30। বিয়ে বাড়ির পরিবেশ সন্ধ্যাবেলায় শান্ত হয়ে গিয়েছে। যা কাণ্ড ঘটেছে তাই কেউ আর মজা করতে পারল না। দূরের আত্মীয় স্বজনও সব চলে গিয়েছে, রয়ে গেছে শুধু বাড়ির সদস্যরা, যাদের মাঝে ফিরোজা এবং তার বাচ্চারা ছিল। বাচ্চাদের রাত 10টা নাগাদ রানী ঘুমাতে পাঠিয়ে দেয়। ইতিমধ্যে তৌসিফ রাগ দেখিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিল, সেটা নিয়ে রাত 11টা নাগাদ আলোচনা হলো। অবশেষে বড়দেরও ঘরে ঘুমাতে পাঠিয়ে রানী মহুয়াকে নিয়ে কলতলায় আসে। সেই সময় মাছ কাটতে বসিয়ে দেয়। তখন থেকে 1.5 ঘন্টা ধরে মহুয়া এখানেই বসা। যদিও ফিরোজা এতক্ষণ ছিল, তবে সে চলে যেতে মহুয়া বড় একা হয়ে পড়ে। কিছুটা ভয়ও করছিল, তবে ভয়কে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করছিল। তৌসিফ সবে বাড়ি ফেরে। সদর দরজা দিকে পা বাড়াতেই হঠাৎ থেমে যায়। কলতলা লাইটটা জ্বলছে। টিনের ছাউনি থেকে ঝুলে থাকা একখানা হলদেটে আলো। চারপাশে অজস্র মশা পোকা গুনগুন করে ঘুরছে। আলোটা স্থির নয়, মাঝে মাঝে কেঁপে ওঠে, যেন যে কোনো সময় নিভে যাবে। কলের মুখ, ভেজা মাটি আর চারপাশের ছায়াগুলোকে অদ্ভুতভাবে লম্বা করে মাটিতে ছড়িয়ে দিয়েছে সেই আলো। ঠিক সেই আলোতেই কলতলায় কাউকে বসে থাকতে দেখা গেল। লোকটা নড়ছে না, আধো আলো আধো ছাওয়ায় মুখটা স্পষ্ট নয়, শুধু বসে থাকার ভঙ্গি আর ছায়ার রেখা বোঝা যায়। তৌসিফ একটু থমকে দাঁড়ালো, কিছুটা রাগ মিশ্রিত গলায় বলল, কে? মহুয়া চমকে ওঠে। হাতের মাছটা নিচেই পড়ে যায়। এই কণ্ঠটা তার চেনা, তবুও হঠাৎ শুনে চমকে যায় মহুয়া। ইতিমধ্যে তৌসিফ সেখানে এসে উপস্থিত হয়। মহুয়ার মুখের দিকে না তাকিয়ে হাতের দিকে তাকায়। হাতে মাছের আঁশ লেগে রয়েছে। তৌসিফ কিছুটা ঝাঁজ নিয়ে বলে, এসব কি? মামার আদরের মেয়েটি এসেই তার গুণ দেখাতে শুরু করে দিয়েছে। বাহ! তৌসিফ ব্যঙ্গ করে কথাটি বলে। তার কণ্ঠে শুধু ব্যঙ্গ নয়, সঙ্গে ছিল কঠিনতা। মহুয়া ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল। এরই মাঝে রানী এসে সেখানে উপস্থিত হয়। তৌসিফ তাকে দেখে মহুয়াকে ব্যঙ্গ করে বলে, দেখো ভাবি, মামার মেয়েটির বেশ গুণ রয়েছে। মশার কামড় খাওয়া, ভূতের ছোবল খেয়ে মাছ কাটতে পারার গুণ। বাহ, পুরো গুণে ভরপুর। এত গুণ আমি কোথায় রাখি? মহুয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। তৌসিফ মাছ কাটার দিকে চোখ দিয়ে কঠিন গলায় বলে, মাছ কাটা হয়নি, এটার মাথা বেঁকে গেছে। ওটার মাথা তো নাই। এই গুণ তোমার? কথাটি শুনে রানী মুচকি হাসি দেয়। অতঃপর তৌসিফকে শান্ত করে বলে, এগুলো আমি কাটতে দিয়েছি তোর বইয়ের গুণটা দেখতে। যাক, সেসব তুই ঘরে যা। রানীর কথা শুনে তৌসিফ কিছুটা অবাক হয়। এটা তার ভাবির কাজ। তৌসিফ খুশি হলো না। সে বুঝতে পারছে তার কথায় কষ্ট পেয়ে তার ভাবি এমনটা করেছে। সে তো মেয়েটাকে কষ্ট দিতে চায়, প্রতিশোধ নিতেই বিয়ে করেছে, তাই বলে এভাবে নয়। রানী আবারও তৌসিফকে ঘরে যেতে বলে। তৌসিফ না গিয়ে আর চোখে মহুয়ার দিকে তাকায়। রানী বিষয়টা লক্ষ্য করে বলে, তোর বইয়ের গুণ দেখা শেষ, আপাতত আজ গুণ দেখবো না। এত বউ করো না তো। ঠক জোচ্ছর একটা মেয়ে, জোচ্ছর বংশধর, এমন প্রতারক আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, মোটেই না। তৌসিফ কথাটি বলে চলে যায়। মহুয়ার এই কথাটা খুবই খারাপ লাগে। তার কান্না এসে যায়।
তবু খুব কষ্টে সে চোখের পানি আটকায়। রানী মহুয়ার দিকে না তাকিয়ে বলে, সব মাছ ফ্রিজে রেখে হাত মুখ ধুয়ে ঘরে যাও। মহুয়া মাথা নাড়ায়। অতঃপর রানীর কথা মতো কাজ করে। তবে সে কোনো ঘরে যায় না, খাবার ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে ঠিক বুঝতে পারছে না এখন কোন ঘরে যাবে, তার স্বামীর ঘরে? কিন্তু সে কি এটা ভালোভাবে নেবে? মহুয়া কোনো কিছু বুঝে উঠতে না পেরে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। রানী এসে তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর গলায় বলে, সারা রাত দাঁড়িয়ে থাকবে? মহুয়া জবাব না দিয়ে করুণ চোখে রানীর দিকে তাকায়। রানী তার মনের অবস্থা বুঝতে পেরে এবার একটু নরম গলায় বলে, চলো। কিন্তু মহুয়া পুরোটা বলতে পারে না। তার যে বেশ ভয় হচ্ছে। তৌসিফ যে খুব রাগী সেটা তার কথাই বেশ বুঝেছে মহুয়া। এখন তার ঘরে যাবে ভাবতেই ভয় হচ্ছে। এটা থেকে রানী কঠিন গলায় বলে, স্বামীর কাছে যেতে এত ভয় কিসের? বিয়েটা এইভাবে করার সময় তো ভয় কাজ করছিল না, এখনো তো ভয় পাচ্ছ কেন? সারা জীবন কাটাতে হবে, তার সাথেই কাটাতে হবে। তাই এইসব ভয় বাদ দিয়ে যা করলে স্বামী সন্তুষ্ট হবে সেটাই করো। তার মন জুগিয়ে চলার চেষ্টা করো, চলো। রানী এগিয়ে যায়। তবু মহুয়া এগিয়ে আসতে সাহস পাচ্ছে না। এটা দেখে রানী কিছুটা রাগ নিয়ে বলে, আমার জন্য আমার স্বামী অপেক্ষা করছে, তোমার জন্য তার মনে কষ্ট দিতে পারবো না আমি। এটা বলে মহুয়া ডান হাত শক্ত করে ধরে। অতঃপর টেনে তৌসিফের ঘরে নিয়ে আসে। তৌসিফ রানীকে মহুয়াকে নিয়ে আসতে থেকে কাট গলায় বলে, এই মেয়েটাকে এখানে নিয়ে আসলে কেন? তোর বউ তবে কই থাকবে? রান্নাঘরে। যদি তোর মনে হয় ঘরে রাখবি না, তবে পাঠা রান্নাঘরে, আমার কোনো সমস্যা নেই। আমি তোদের মাঝে আসবো না, যাচ্ছি আমি। এটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রানী চলে যায়। তৌসিফ বিরক্তিকর মুখ নিয়ে মহুয়ার দিকে তাকায়। মহুয়া মেঝের দিকে তাকিয়ে রয়েছে। সে বেশ ভয় পাচ্ছে। ভয়ে সোজা হয়ে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে তৌসিফ রাগী গলায় বলে, খুঁটির মতো দাঁড়িয়ে আছো কেন? দেখলে মন চায় চড়িয়ে গাল লাল করে দে। চোর মেয়ে। মহুয়া কথাটি শুনে অপমানিত হয়। সে জানে এই অপমান তাকে সারা জীবন সহ্য করতে হবে। কিন্তু তার দোষ কোথায়? সে তো বাধ্য হয়ে করেছে। এমন প্রতারণা তো করতে চায়নি। তার মামা মামি কত অসহায় হয়ে তাকে অনুরোধ করেছিল, তাই তো বাধ্য হয়েছে। মা মরা মেয়ে মহুয়া। মায়ের মৃত্যুর পর বাবা হয়ে গেল পর। তার নতুন সংসারে জায়গা হয়নি মহুয়ার। অতঃপর মামা তাকে জায়গা দিল। একজন অনাথ যেভাবে বড় হয় সেভাবেই সে বড় হয়েছে, কিছুটা অন্যের বোঝা হয়ে। তবুও ভালোই ছিল, যতটা ছিল খারাপ নয়। মামার সংসারে বেশ কয়েক বছর কাটলো। বয়স বাড়লো। 17 বছর বয়স থেকে তার জন্য পাত্র দেখা হচ্ছিল, কিন্তু না, মনের মতো পাত্র পাওয়া যাচ্ছিল না। গায়ের রংটা চাপা বলে কেউ পছন্দ করলো না। যারা করেছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো নয়, তাই মামা দিল না। অবশেষে বাধ্য হয়ে মামার সুন্দর মেয়েটাকে দেখিয়ে তার বিয়ে ঠিক করালো। বিয়ের আসরে তৌসিফের পরিবার সবটা বুঝতে পারলে তারা রেগে যায়। মামা তখন অসহায় হয়ে হাতে পায়ে ধরেছিল, বারবার বলেছিল, আমার মেয়েটা খারাপ নয়, ও খুব গুণী। এই বিয়েটা ভাঙবেন না, তাহলে মেয়েটা কলঙ্কিনী হবে, আর বিয়ে হবে না। মেয়েটার গায়ের রংটা শুধু চাপা, তাছাড়া ওর মাঝে সব গুণ রয়েছে। বিশ্বাস করুন, এত গুণী মেয়ে আপনারা কখনোই পাবেন না। দয়া করে বিয়েটা ভাঙবেন না। মামার সেই আকুতি নয়, বরং তৌসিফের জেদে তাদের বিয়ে হলো। তৌসিফ এটা মেনে নিতেই পারছিল না যে তার সাথে প্রতারণা করা হয়েছে, তাও এত বড় প্রতারণা। তাই তো রাগে যেতে বিয়েতে মত দিল। বিয়ে করে মহুয়াকে কষ্ট দেবে, তার প্রতারণার শাস্তি দেবে। মহুয়া নিজের এই ভাগ্যকে মেনে নিয়ে এই ঘরে এসেছে। মহুয়া এইসব ভাবছিল। তার ভাবনায় বাধা দিয়ে তৌসিফ কর্কশ গলায় বলে, সামনে থেকে সরো। মনটা আছে একটা চর বসিয়ে দে। হ্যাঁ বেয়াদব মেয়ে, সরো। মহুয়া চমকে যায়। সে দ্রুত 2 কদম পিছিয়ে যায়। তৌসিফ এবার মহুয়ার ভয় মিশ্রিত মুখের দিকে তাকায়। মেয়েটি দেখতে তো খারাপ নয়। লেখকের উপন্যাসের ভাষায় যদি মেয়েটির সৌন্দর্য বর্ণনা করা হয় তবে এমন হবে। মেয়েটির চেহারা গোলগাল, যেন কোনো চন্দ্রের মৃদু আলো মিশে আছে। চোখ দুটো গভীর, জলে ভেসে থাকা মধুর ঝিলিকের মতো, যার ভেতর এক অদৃশ্য রহস্য লুকানো। ঠোঁটগুলো কোমল ও নিখুঁত, হালকা হাসিতে যেন মন ছুঁয়ে যায়। তার গায়ের রং চাপা, ধূসরতার সঙ্গে মিশে থাকা নরম সোনালি রঙের ছায়া যেন এক ধরনের নিখুঁত ভারসাম্য রক্ষা করেছে। পুরো মুখখানা মায়া ভরা, এক টুকরো চুপচাপ জাদু, যা শুধু তাকালে মনের ভিতর স্নিগ্ধতা ও আকর্ষণ জাগায়। তৌসিফ নিজের ভাবনা দেখে বোকা বনে গেল। নিজেকে মনে মনে একটি গালি বসিয়ে দিয়ে বলে, শালার চোর, এভাবে দেখার কিছু নেই। অতঃপর মহুয়াকে উদ্দেশ্য করে বলে, যদি মনে হয় রাতটা এভাবে খুঁটি হয়ে পার করতে পারবে তবে সেটাই করো। আর যদি মনে হয় পারবে না, তবে বিছানার এপাশে শুয়ে পড়ো।
খবরদার ঘুমের মাঝে আমার গায়ের উপর এসে যেন না পড়ো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। একদম লাগিয়ে দেবো কয়েকটা। এটা বলে তৌসিফ নিজের পাশে গিয়ে শুয়ে পড়ল। মহুয়া তখনও দাঁড়িয়েছিল। তৌসিফ তার দিকে আর চোখে তাকিয়ে বলে, লাইট বন্ধ করে দাও। মহুয়া দ্রুত বন্ধ করে দেয়। তৌসিফের আদেশ পাওয়া মাত্রই কাজটি করে। এটা দেখে তৌসিফ মনে মনে হাসে। বেশ ভালো তো, বউ মানুষ এভাবে কথা শোনার আগে কাজ করে দিলে মন্দ নয়। এটা ভেবেই হাসছে তৌসিফ। এদিকে মহুয়া সংকোচ কাটিয়ে ধীরে ধীরে এবার তার পাশে এসে শুয়ে পড়ে। রানী বিছানায় শুয়ে আনমনে ভাবছিল। তাকে ভাবনায় থেকে আফজাল নরম গলায় বলে, কি ভাবছো? খারাপ লাগছে আজকের দিনে মেয়েটার সঙ্গে অমন করাই? না, যা করেছি বেশ করেছি। শাশুড়ি মা তো বেঁচে নেই, আমি শাশুড়ি মায়ের রোলটা প্লে করলাম না হয়। এটা বলে রানী উল্টো দিকে ঘুরে যায়। আফজাল মুচকি হাসে। তার বউটা রাগের মাথায় এমন দুই একটা ভুল কাজ করে ফেলে। পরে ভুলটা বুঝতে পেরে নিজেই অনুশোচনায় ভোগে। তবে সচরাচর তো রাগে না। আজ এত রাগলো কেন? তৌসিফের ওই কথাটাই? হ্যাঁ, তৌসিফ বউ নিয়ে বাড়ি এসেই রানীর উদ্দেশ্যে বলে, ভাবি, তোমার থেকে এমনটা আশা করিনি। আমি ভেবেছি তুমি আমাকে সন্তানের মতোই ভাবো। তুমি আমার জন্য যে পরিবার খুঁজে বের করবে সেটা ভালোই হবে। তোমার ভরসা ওই বাড়ির মেয়ে দেখতে গেলাম, সেখানে তারা প্রতারক বের হলো। তোমাকেই তো দায়িত্বটা দিয়েছিলাম, ঘটকও তোমার পরিচিত। তাও এটা জানতে পারলে না তারা তাদের বিবাহিত মেয়েকে দেখিয়েছে এবং বিয়েটা অন্য কারোর সাথে দেওয়ার ফন্দি করেছে। তৌসিফের এই কথাটা বড্ড গায়ে লেগেছে রানীর। বিশেষ করে তার মনে হয়েছে তৌসিফ ভাবছে সে তার জন্য ইচ্ছা করে এমন পরিবার বাছাই করেছে। হয়তো সে সবটা জানতো, সে তৌসিফের ভালো চায় না বলেই এটা করেছে। এমনটাই রানী ভাবছে, যে জন্য প্রচণ্ড কষ্ট পায়। যেটা রাগে বদলে যায়, যেটার বদলা সে মহুয়ার উপর দিয়ে নেয়। আজকাল সবই বুঝতে পারে। সে নিজের স্ত্রীর মন ভালো করতে বলে, তৌসিফ তোমাকে খারাপ ভাবছে না। সে সেই সময়ে রাগে ওই কথাটা বলেছে। বিশ্বাস করো, ও কখনোই এটা ভাববে না যে তুমি ওর খারাপ চাইতে পারো, কখনো না। তাই অকারণে কষ্ট পেও না। তাছাড়া যা হওয়ার তো হয়েই গেছে। এবার বড় ভাবি হিসাবে তোমার উচিত ভাইয়ের সংসারটা গুছিয়ে দেওয়া। আফজাল কথাটি বলে রানীর জবাবের আশায় বসেছিল। তবে রানীর থেকে কোনো জবাব আসে না। রানী ঘুমিয়ে পড়েছে। তার কথা শুনতে পায়নি ভেবে আফজাল কিছুটা হতাশ হলো। মহুয়া মৃদু স্বরে কান্না করছিল। আর যা হলো তাতে কান্না করা স্বাভাবিক। এতক্ষণ অবধি বহু কষ্টে কান্নাটা আটকে রেখেছিল, এখন আর সম্ভব হচ্ছে না। তাই চোখের পানি ছেড়ে দিল। তবে যথাসম্ভব শব্দ না করার চেষ্টা করছে, যাতে তৌসিফ বিরক্ত না হয়। মহুয়া যতই চেষ্টা করুক, তৌসিফ ঠিকই তার কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। একই বিছানায় পাশাপাশি দুজন শুয়ে আছে। একজন কান্না করলে অন্যজন শুনতে পাবে স্বাভাবিক। তৌসিফও স্বাভাবিকভাবে শুনতে পাচ্ছে। তবে সে ভেবে পাচ্ছে না এখন কি করা উচিত তার। আপন মনে বিড়বিড় করে বলে, আমার কান্না থামানো উচিত। কিভাবে থামাবো? পরক্ষণে আবার নিজে নিজে কি বলে, কাঁদুক, থর জোচ্চোর মেয়ের কাঁদাই উচিত। কিছুক্ষণ এভাবে বিড়বিড় করে অবশেষে না পেরে ধমকের সুরে বলে, পাশে শুয়ে ভেটকি মাছের মতো কান্না করছে কেন? আমি আরামে ঘুমাচ্ছি, সেটা সহ্য হচ্ছে না? এই থামো বলছি, থামো। আর যদি কাঁদো না তবে তুলে আছাড় মারবো একটা, বলে দিলাম। মহুয়া ভয়ে কেঁপে ওঠে। সে মুখ চেপে ধরে, কান্নাটা আটকানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। তবুও সে সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। তৌসিফ ঘুরে মহুয়ার অবস্থা দেখে আপন মনে হেসে বলে, বউ মানুষকে এভাবেই ধমকের উপর রাখতে হয়, এটা খুব কাজে দেয়। মহুয়া ফুপিয়ে কান্না করছে। শত চেষ্টা করেও কান্নাটা থামাতে পারছে না। তৌসিফ খুবই বিরক্ত হয়। এখন সারা রাত এই মেয়ের কান্না শুনবে? তাহলেই হলো, শান্তির ঘুম শেষ। তৌসিফ এবার উঠে বসে, আবারও জোরে ধমক দেওয়ার প্রস্তুতি নেয়। মহুয়া তৌসিফকে উঠে বসতে দেখে ভয় পেয়ে যায়। সে উঠে বসে কিছুটা পিছিয়ে যায়, ভয় মিশ্রিত কণ্ঠে বলে, আমাকে মারবেন না, দয়া করুন। আমি চেষ্টা করছি কান্না থামানোর, কিন্তু হচ্ছে না তো, ক্ষমা করুন। কান্নার জন্য কথা জড়িয়ে যাচ্ছে। তৌসিফ তবুও বুঝে নিল। অতঃপর কিছুটা অবাক দৃষ্টিতেই মহুয়ার দিকে তাকায়। বিরক্তি নিয়ে মনে মনে বলে, মেয়েটা ভাবছে আমি সত্যিই তাকে ধরে আছাড় মারবো। আরে ভাই, বলছি তার মানে কি সত্যিই মারবো নাকি? আমি এত খারাপ ছেলে? লোকে ঠিকই বলে ভালো মানুষের দাম নাই, কেউ তার কদর করে না। মহুয়া তৌসিফের তাকানো থেকে আরো ভয় পায়। সে গুটিসুটি মেরে বসে থাকে। তৌসিফ গভীর নজরে তাকে পর্যবেক্ষণ করে। সবুজ রঙের সুতির শাড়ি গায়ে জড়ানো, আঁচলটা ভালোভাবে পেঁচিয়ে বসে রয়েছে। গোলগাল মুখটা ভয়ে চুপসে রয়েছে, গাল বেয়ে চোখের পানি পড়ছে। হঠাৎ করেই তৌসিফের মহুয়ার কান্নাটা এবার খারাপ লাগলো।
কিছুটা নরম হয়ে বলে, কেঁদো না, কাতার কি আছে? সবাই বাসর ঘরে সুখ বিনিময় করে, তুমি না হয় একটু দুঃখ বিনিময় করলে। একটু থেমে আবার বলে, কেঁদো না। আরে বাসর রাতে মাছ কাটাও কিন্তু নতুন এক অভিজ্ঞতা। শত বছর পরে তোমার নাতির ঘরের প্রতি যখন তোমার বাসর ঘর সম্পর্কে জানতে চাইবে, তখন তোমার কাছে এটা অনেক ইন্টারেস্টিং লাগবে, সেই না? যেখানে সবার বাসর রাত এরকমই কাটে, কমন সব, সেখানে তোমারটা আনকমন। তুমি নাতিপুতিকে গর্ব নিয়ে বলতে পারবে, আমার বাসর আমি এত এত পুঁটি মাছ কেটেছি, অতবার জামের আছাড় মারার ভয়ে গোটি চটি মেরে বসে রয়েছে। সে এক দেখার মতো বাসর ছিল। কথাটা বলে নিজেই হেসে দেয়। মহুয়া অবাক হয়ে তৌসিফের দিকে তাকায়। হঠাৎ করে তার নিজের স্বামীর এই হাসিটা ভালো লেগে গিয়েছে। তাছাড়া প্রথমবার তৌসিফ এত নরমভাবে তার সাথে কথা বলেছে, হুট করেই এটা তার ভালো লেগে গিয়েছে। আচ্ছা, ভালো লাগলো কেন? শুধু সে স্বামী বলে? স্বামী হলেই বুঝি সব ভালো লাগে? মহুয়া এইসব ভাবছিল, তবে তার চোখ এখনো ভেজা, কান্নাটা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এটা দেখে এবার তৌসিফ নিজের সত্তায় ফিরে এসে ধমক দিয়ে বলে, এই, বলছি না কান্না থামাও, থামাও বলছি, পুরোপুরি থামাও, নয়তো সত্যি আছাড় মারবো। একটু থেমে আবার বলে, জোর চুরি করার সময় বলেছিল না, এখন কাঁদছে, দেখো, দেখলে কাজ চলে যায়, মঞ্চে চড়িয়ে গাল লাল করে দেয়। মহুয়া চুপ হয়ে বসে যায়। তার স্বামীর ধমকে এবার কাজ হয়। তার কান্না থেমে গেছে, তবে খুব অপমানিত বোধ হচ্ছে। এই এক খোঁটা সারা জীবন শুনতে হবে। প্রতারণার দাগ কি আর সহজে যায়? তবে মহুয়ার খুব ইচ্ছা করে জানতে, এতই যখন আমাদের উপর রাগ, তবে বিয়েটা করলেন কেন? না করে উঠে আসতেন, কিন্তু বলতে পারে না। সে চুপচাপ শান্ত মেয়ের মতো বসে থাকে। এটা দেখে তৌসিফ গম্ভীর গলায় বলে, তোমার মনে হয় আজ যেটা হয়েছে তোমার সঙ্গে সেটা ঠিক হয়েছে? মহুয়া বুঝতে না পেরে তৌসিফের দিকে তাকায়। মহুয়া বোকার মতো চাহনি দেখে তৌসিফ বুঝে গেল সে বুঝতে পারেনি। তৌসিফ এবার স্পষ্ট গলায় বলে, বিয়ের প্রথম রাতেই তোমাকে দিয়ে এত মাছ কাটালো, এটা ঠিক লাগছে? মহুয়া মাথা নাড়ায়, যার অর্থ যা কিছু হয়েছে ঠিক হয়েছে। এটা শুনে তৌসিফ খুবই রাগী চোখে তাকায়। মহুয়া আস্তে করে বলে, আমরা তো প্রতারণা করেছি। আমাদের জন্য বাসর ঘর তো ফুলে সজ্জিত বিছানো হবে না, সেজন্য কলতলা আর পুঁটি মাছই ঠিক আছে। তৌসিফ এটা শুনে কোনো জবাব দেয় না। সে নিজের পাশে আবার শুয়ে পড়ে। মহুয়া সেভাবেই বসে থাকে। তৌসিফ খুবই গম্ভীর গলায় বলে, যে মেয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, অন্যেরা যা বলবে সেটা করা উচিত নাকি অনুচিত চিন্তা না করে শুধু হুকুম মেনে যায়, তেমন মেয়ে আমার অপছন্দের। এই তৌসিফ হাওলাদারের জীবনে দুই ধরনের মেয়ের জায়গা নেই। এক, প্রতারক। দুই, চবলা। যে দুইটা গুণ তোমার মধ্যে বিদ্যমান, তাই আবার মন অঙ্গনে তোমার জায়গা নেই। একদম অধিকার চেতে আসবে না কখনো, তাহলে চড়িয়ে একদম গাল লাল করে দেব। তৌসিফ কথাগুলো বলে চোখ বন্ধ করে ফেলে। মহুয়া শান্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে। তৌসিফের কথার ভাবার্থ বুঝতে তার বেশ খানিকটা সময় লাগে। যখনই বুঝতে পারে তখন অবাক হয়ে যায়। মনে মনে বলে, তিনি বলতে চাচ্ছেন বিয়েটা যেভাবেই হোক আমাকে কষ্ট দেওয়ার জন্য কি অহৈত কোনো আদেশ করলে সেটা ভুল। এই অসময়ে কাজটা মেনে নেওয়া আমার উচিত হয়নি। মহুয়া ভীষণ অবাক হয়ে যায়। তৌসিফের কথার মানে এটা বোঝে, সত্যি তাই, কিন্তু সে যদি না করতো তাহলে তো তাকে বের করে দিত। এই বাড়ি থেকে বের হলে যে তার যাওয়ার কোনো জায়গা নেই, তখন তৌসিফ কি তার পাশে দাঁড়াতো? তখন তো শুনলো ভাবি এই কাজ আমাকে দিয়েছে, কই তাকে কিছু বললো না তো? মহুয়া আর ভাবতে পারছে না। মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু কোনো জবাব নেই। আর সে যা জবাব সাজাচ্ছে তা মন মতো হচ্ছে না। আর না ভেবে মাথা থেকে সব বের করে দিয়ে মহুয়া বিছানায় শুয়ে পড়ে। ভোরের আলো ঘরের মধ্যে পড়তে তৌসিফ চোখ মেলে তাকায়। চোখ মেলে সে যেটা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। সে ঘুমের মাঝে মহুয়ার গায়ের ওপর উঠে গেছে প্রায়। হাত পা সবই মহুয়ার গায়ের ওপর, মাথাটা তার বুকের খুব কাছে। এসব বুঝতে পেরে হকচকিয়ে উঠে তৌসিফ, লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। তৌসিফের এই কাণ্ডে মহুয়ারও ঘুম ভেঙে যায়। সে প্রথমে কিছু বুঝতে না পেরে ঘুম ঘুম চোখে বলে, ইস, গায়ের উপর দিয়ে কয়েক মন ধানের বস্তা নেমে গেল মনে হয়। এখন শরীরটা বেশ হালকা হালকা লাগছে। ধানের বস্তা কয়েক মন? তৌসিফ বিড়বিড় করে কথাটি বলে কেসে ওঠে। তৌসিফের কাশির শব্দে মহুয়ার ঘুম ভাব শেষ হয়ে যায়। তার মনে পড়ে যায় সে শ্বশুর বাড়ি রয়েছে এবং যাকে সে ধানের বস্তার সাথে তুলনা করেছে সেটা তারই স্বামী, যে রাতে ঘুমের মাঝে তার গায়ের ওপর হাত পা উঠিয়ে দেয়। সেটা বুঝতে পেরে সে জিভে কামড় দেয়। আস্তে করে বলে, আমি আপনাকে কিছু বলিনি। ও আচ্ছা। রাগী চোখে তাকিয়ে মহুয়া তৌসিফের চোখ দেখে কয়েকবার ঢোক গেলে তৌসিফ নিজের দোষটা লুকিয়ে গম্ভীর গলায় বলে, এই,
তুমি রাতে আমার গায়ের উপরে এসে পড়েছো কেন? তোমাকে আমি বলেছি না আমার কাছে ঘেসবে না, তাও আসলে। লজ্জারম নেই? লজ্জারমে মাথা কি একটা ছেলের উপর পড়লে? এতটুকু লজ্জাও নেই? মহুয়া অবাক চোখে তৌসিফের দিকে তাকিয়ে আছে। তৌসিফ সেটা দেখে বলে, আবার তাকিয়েছে দেখো, মনটা চাই দিই কয়েকটা লাগিয়ে। এই চোখ নিচে, চোখ নিচে করো। কত বড় সাহস স্বামীর উপর চোখ তোলে, বেয়াদব বেশরম মেয়ে। এটা বলে তৌসিফ উঠে দ্রুত পায়ে ঘর থেকে বের হয়। মহুয়া তার যাবার পানে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মাত্র যা হলো তার সব মাথার উপর দিয়ে চলে গেল। রানী রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করছিল। ফিরোজা এসে হাতে হাতে সাহায্য করছে। দুজনে কাজের ফাঁকে টুকটাক কথা বলছিল। এরই মাঝে রান্নাঘরের দরজায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে মহুয়া। মহুয়া ফিরোজার নজরে পড়তে সে হেসে বলে, ছোট ভাবি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মহুয়া আস্তে ধীরে ভেতরে প্রবেশ করে। রানী আর চোখে তার দিকে তাকায়। অতঃপর শান্ত গলায় বলে, গোসল না করে চলে এসেছো? এই না এত গুণী মেয়ে, এসব জ্ঞান নেই? রানীর কঠিন গলার শব্দ শুনে মহুয়া মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রানী তার দিকে সরাসরি একবার তাকিয়ে বলে, যাও গোসল করে আসো। কিন্তু কেন? কথাটি বলে মহুয়া বোকা বনে যায়। সে তো স্পষ্ট করে বলতে পারছে না তাদের মাঝে কিছু হয়নি, গোসলের প্রয়োজন নেই। তার কেমন লজ্জা করছে, তাই সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রানী সবটাই বুঝতে পারে, তাও তেরা তেরা করে বলে, সারা পাড়াকে জানাবে যে স্বামী প্রতারক, বউ মেনে নেয়নি। চুপচাপ গিয়ে গোসল করো। একটু পর পাড়ার প্রতিবেশী নতুন বউ দেখতে আসবে, তাদের সামনে আমার মাথাটা কাটা যেন না যায়। আর হ্যাঁ, এরপর রান্নাঘরে এসে লাঠির মতো দাঁড়িয়ে থাকবে না। অনেক গুণী তো, টুকটা গুণও দেখিও। আমাদেরও তোমার গুণ সম্পর্কে একটু জানলাম। মহুয়া চুপচাপ সব শোনে। ফিরোজা উঠে এসে তার হাত ধরে বলে, চলো ভাবি, আমি তোমাকে গোসলখানায় নিয়ে যাই। এটা বলে মিষ্টি হাসি দেয়। মহুয়া সেই হাসিতে কিছুটা ভরসা পায়। সে ফিরোজার সঙ্গে কলতলায় যায়। তাকে গোসলখানার ভেতরে ঢুকিয়ে ফিরোজা চাপ কল থেকে পানি নিয়ে ভেতরে দেয়। এই বাড়িতে মহুয়া ফিরোজার প্রতি একটু ভরসা পাচ্ছে। মেয়েটা যথেষ্ট ভালো, তার উপর রাগ ধরে নেই। হয়তো যা হয়েছে সবটা মেনে নিয়েছে। রানী রান্নাঘরেই ছিল। এর মাঝে আফজালের ডাক পড়ে। সে আফজালের নাস্তা সাজিয়ে ঘরে নিয়ে আসে। আফজাল নাস্তা খেয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ঘর থেকে বের হতে নিলেই তৌসিফের সঙ্গে দেখা হয়। আফজাল শান্ত গলায় বলে, আজ দোকানে যাবি? হ্যাঁ, তুমি যাও, একটু পর আসছে। তৌসিফ স্বাভাবিক ভাষায় কথাটি বলল। আফজাল কিছু বলতে নিয়ে থেমে যায়। তৌসিফের তার শ্বশুর বাড়ির সঙ্গে দেখা করা উচিত, কিন্তু এটা তো স্বাভাবিক বিয়ে নয়, তাই বলার সাহস পায় না। তৌসিফ খুবই একরোকা ও জেদি। বিয়ের আসরে যে গলায় বলে আসলো, এই বাড়িতে আর কখনো আমার পা পড়বে না। আপনারা কেউ নাওরে নিয়ে আসতে যাবেন না। এক কথায় তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। মহুয়ার সঙ্গে তাদের যোগাযোগ বন্ধ। এটা তাদেরই প্রতারণার শাস্তি। সবে একদিন হলো। এখনই তৌসিফকে এই বিষয়ে বলাটা ঠিক হবে না, তাই আফজাল চুপচাপ চলে যায়। তৌসিফ ভাইকে বিদায় দিয়ে তার ঘরের দরজায় কড়া নাড়ে। রানী ভেতরে বিছানা ঠিক করেছিল। তৌসিফ স্বাভাবিক গলায় বলে, আসবো ভাবি? হ্যাঁ, আসো। রানী তৌসিফের দিকে তাকিয়ে। তৌসিফ ঘরের ভেতরে প্রবেশ করে। একে অপরের দিকে তাকায়, তবে কেউ কোনো কথা বলে না। অতঃপর দুজনেই নীরবতা ভেঙে একসঙ্গে বলে, দুঃখিত। দুঃখিত। দুজনেই থেমে যায়। একে অপরের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। এবার তৌসিফ আগ বাড়িয়ে বলে, ভাবি, আমাকে ক্ষমা করে দাও। গতকাল মাথা ঠিক ছিল না, সেজন্য তোমাকে কিছু কথা শুনিয়ে ফেলেছি, অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি তো আমাকে চেনোই ভাবি, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, কখন কি বলি বুঝতে পারি না। তৌসিফ অপরাধীর মতো মুখ করে তাকিয়ে আছে। রানী লান হাসে। এই সংসারটা তার। এখানে থাকা প্রত্যেক মানুষই তার আপনজন। সবাই তাকে ভীষণ ভালোবাসে, তাই কারোর ওপর বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারে না রানী। তৌসিফের মুখটা দেখে এবার তার মায়া হয়, তাই বলে, আমি তোর উপর রেখে নিই। আর হ্যাঁ, সব ভুলে গেছি আমি। তাছাড়া দোষটা আমারই। আমার ওই পরিবার সম্পর্কে আরও খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু নিইনি। এটার জন্যই আমি ক্ষমা চাচ্ছি। না ভাবি, এভাবে বলো না। তোমার কোনো ভুল নেই, তুমি তো জানতে না তারা এভাবে আমাদের ঠকাবে। এখানে তোমার কোনো ভুলই নেই। এটা বলে তৌসিফ ম্লান হাসি দেয়। অতঃপর দুজনে কথা বলে সম্পর্কটা আগের মতো করে নেয়। সবকিছু স্বাভাবিক হলে রানী নরম গলায় বলে, তোর বউকে এইভাবে গতকাল রাতে কষ্ট দিলাম, সেটা নিয়ে কিছু বলবি না? না। তৌসিফ খুব স্বাভাবিক কণ্ঠে বলে। রানী অবাক হয়ে যায়। কেন? তোর মনে হয় না এটা ভুল? তা নয়, আমি কিছু বলবো না, কারণ আমি জানি সঠিক সময় আসলে তুমি নিজে বুঝতে পারবে গতকাল যা করেছো সেটা ঠিক কিনা।
আর যদি তোমার দ্বারা কোনো ভুল হয়েও থাকে তবে সেটা তুমিই ঠিক করে নেবে। আমার ভাবিকে আমি খুব ভালো করে চিনি। এটা বলে তৌসিফ মিষ্টি এক হাসি দেয়। রানীও হাসি দেয়, অতঃপর বলে, চল তো নাস্তাটা দিই, এরপর তো বউ করবে সব, আজ নয় ভাবি করলো। ধুর, ওটার কথা বাদ দাও তো। ঠক চোর, ওটা কি বউকে মানে? এটা বলে বিরক্তি দেখিয়ে তৌসিফ চলে যায়। রানী তৌসিফের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় গতকাল রাতে আফজালের বলা কথা। তখন সে ঘুমায়নি, শুধু না শোনার ভান ধরেছিল। আফজাল ঠিকই বলেছে, তার উচিত তৌসিফের সংসার সাজিয়ে দেওয়া, এটা তার দায়িত্ব। পরক্ষণে রানীর পাশের বাড়ি কাকির কথা মনে পড়ে যায়। সে তার উপর হেসে কত না ব্যঙ্গ করে বলেছে। শুধু কি তাই, আরও কত না কথা শুনেছে রানী। 15 বছর বয়সে এই সংসারে পা দেয়। তখন শাশুড়ি ছিল। বিয়ের 2 বছরের মাথায় শাশুড়ি মারা যায়। অল্প বয়সে এই পুরো সংসার এবং সংসারের মানুষদের দায়িত্ব কাঁধে তুলে নেয় রানী। পুরো 18 বছর কাটিয়ে দেয়। শাশুড়ি মায়ের মৃত্যুর সময় তৌসিফের বয়স ছিল 10 বছর আর ফিরোজার 12। সেই সময় রানী ততটা বড় না হলেও তাদের চেয়ে বড় ছিল। বয়স কম হলেও দায়িত্বটা বড় ছিল। সবটা সামলে নিয়েছে। নিজের সন্তানদের মতোই তৌসিফ এবং ফিরোজাকে দেখেছে। এক কথায় বললে পেলে পুষে বড় করেছে। বিয়ের এত বছরের সন্তান না হওয়ায় রানী দেবর এবং ননদের প্রতি টানটা একটু বেশি ছিল। আর আজ শুনছে সেই দেওয়ারের বউ আসলে 2 দিনে সংসার ভাগ হয়ে যাবে। তারা তাকে ভালো চোখে দেখবে না। অতঃপর এমন একটা কাণ্ড ঘটালো। এইভাবে প্রতারণার মাধ্যমে তৌসিফের বিয়ে হলো। আর সে এসে রানীর ওপর রাগ ঝাড়লো, যেটা রানীর অবচেতন মনে অনেক প্রভাব ফেলেছে। যে জন্য সে জেনে বুঝেই নিজের প্রভাব দেখাতে মহুয়ার সঙ্গে ওই কাজটা করলো। ওই সংসারটা তার সংসারে মহুয়া শুধুমাত্র একজন সদস্য, যাকে তার নিয়ম অনুযায়ী চলতে হবে। এটা বোঝাতেই সে মহুয়ার সঙ্গে অমন কাজ করলো। মনের ভয় থেকে ভুল করে ফেলেছে, সেটা রানী বেশ বুঝতে পারছে। তবে ধরা দিচ্ছে না। যা হওয়ার তা হয়েই গেছে। তাছাড়া তো এটা ঠিকই, এটা রানীর সংসার। এটাই অধিকার দেখালে সে সহ্য করবে না। সেটা তো মহুয়াকে বুঝতে হবে। তাই যা করেছে বেশ করেছে, এইভাবে মনকে বুঝিয়ে দেয় রানী। সবার নাস্তা করা হলে রানী দুপুরে খাবারের জন্য প্রস্তুতি নেয়। সেই সময় ফোনটা বেজে ওঠে। মহুয়ার মামা ফোন দিয়েছে। গতকাল রাতে হয়তো সাহস পায়নি, এবার সাহস পেয়ে ফোন দিয়েছে। রানী বিরক্ত হলেও সেটা সে বুঝতে না দিয়ে ফোনটা নিয়ে মহুয়ার কাছে আসে। মহুয়া ঘরের মধ্যে ফিরোজার বাচ্চাদের সঙ্গে গল্প করছিল। বাচ্চারা নতুন মামিকে পেয়ে বেশ মজা করছে, নানা রকমের খেলার আবদার করছে। মহুয়া ওইসব আবদারের স্বাচ্ছন্দ্য গ্রহণ করেছে। রানী কিছু মুহূর্ত দরজার কাছে দাঁড়িয়ে দেখে, অতঃপর ঘরে এসে ফোনটা হাতে ধরিয়ে দিয়ে বলে, কথা বলো। রানী কথাটা বলে চলে যায়। তার এখন এই মেয়ের মলিন মুখ দেখার ইচ্ছা নেই। এখন সে এখানে দাঁড়িয়ে থাকলে মেয়েটির মুখের হাসি বিলীন হয়ে যাবে। সেটা চাচ্ছে না রানী। এত বেশি কঠোর হতে পারছে না, তাই একটু দয়া দেখিয়ে চলে গেল। মহুয়া ফোন হাতে বোকার মতো দাঁড়িয়েছিল। পরক্ষণে কল কেটে যেতে পারে বুঝতে পেরে ফোনটা ধরে। ওপাশ থেকে মামা বলে, একটু মহুয়াকে দিবেন দয়া। আমি মামা। মহুয়া পুরো কথা সমাপ্ত করতে না দিয়ে বলে। মহুয়ার মামা তার গলা শুনে খুব খুশি হয়। সে আবেগী হয়ে বলে, কেমন আছিস মা? ওই বাড়িতে সবাই খুব কথা শোনাচ্ছে। জামাই কি এখনো রেগে আছে? তোর ওপর কোনো অত্যাচার করেছে? কেন অত্যাচার করলে? আপদ আবার নিয়ে আসবে বুঝি ঘরে? পাশ থেকে মামির গলা শুনে মহুয়া থমেরে যায়। সে একটু মামার সাথে দুঃখ ভাগ করে নিয়ে কাঁদতে চাচ্ছিল। পরক্ষণে সিদ্ধান্ত বদলে নেয়। সে খুব স্বাভাবিক গলায় বলে, সব ঠিক আছে মামা, তারা বেশি কিছু বলেনি। আর তিনিও খুব ভালো, একটু রাগী কিন্তু ভালো। মহুয়া বেশ কিছুক্ষণ মামার সঙ্গে কথা বলে। মহুয়া ভালো আছে শুনে মামা খুব খুশি হয়। সে মহুয়াকে প্রাণ ভরে দোয়া দেয় যাতে সে সবসময় সুখী হয়। মহুয়া সব শুনে মনমরা হয়ে যায়। মনে মনে বলে, আমার ভাগ্যে সুখ লেখা আছে তো? সুখ কখনো ধরা দিবে আমায়?